আমার পানি পেশ লাগছিল, পানি খাওয়া হয়েছিল। পানি খাওয়ার পরে আমার মাথা ঘুরতেছিল। মাথা ঘোরা যাওয়ার পরে ও কোথায় গেছে, কি করছে আমার সাথে কিছুই আমি বলতে পারি না। মেয়েটার খুবই অবস্থা খারাপ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আজ 41 দিন মা মারা গেছে। অজ্ঞান অবস্থা আইছিল বাসায়, একটা অটো এনে পৌঁছাই দিয়ে গেছে। 3-4 ঘন্টা পরে আমার হুশ আসছে। হালকা হালকা হুশ আসার পরে দেখি আমি বাসে। প্রেমের নামে প্রতারণা, ঘুরতে যাওয়ার স্বপ্নই পরিণত হলো জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে। এক গ্লাস পানি, আর সেই পানির মধ্যেই লুকিয়ে ছিল প্রতারণা। ফরিদপুরে ঘটেছে এমনই এক লজ্জাজনক ঘটনা। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। ফরিদপুর শহরের এক মেয়ের সাথে ঘটেছে এমনই ভালোবাসার নামে ধোঁকাবাজি। মধুখালী উপজেলার একটি মাদ্রাসা পড়ুয়া এক মেয়ের সাথে 1 বছর আগে পরিচয় হয় মেসরদিয়ার সজীব মোল্লার। মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সেদিনের সহজ বন্ধুত্ব ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। ওই সামনে পরিচয় হয়েছিল স্কুল, আমাদের স্কুলে খেলাধুলা হয়েছিল, ওইখান থেকে পরিচয় হয়েছিল। পরিচয় হওয়ার পরে রিলেশনশিপে গেলাম। পরে আবার 1 বছর চলছে, একটা ঘুরতে গেছিলাম, ওই সময় আমার সাথে পড়ছিল। পরবর্তীতে সেই সম্পর্কের বিশ্বাসকে পুঁজি করে সজীব মোল্লা মেয়েটিকে ফরিদপুর শহরে ঘুরতে নিয়ে আসে। প্রথম বলছিল আমরা ঘুরতে কথা, ঘুরতে নাম করে ফরিদপুর নিয়ে পার্কে আনার নাম করে লোহার ব্রিজের ওই জায়গায় আইনি। এক পর্যায়ে বেইলি ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় মেয়েটির পানি পিপাসা লাগে। সজীব নিজের ব্যাগ থেকে বোতল বের করে তাকে পানি দেয়। পরে লোহার ব্রিজে আসার পরে আমার পানি পেশ লাগছিল, পানি খাওয়া হয়েছিল। পানি খাওয়ার পরে আমার মাথা ঘুরতেছিল। মাথা ঘোরার পরে ওই পানির ভিতর কি মিশে খাওয়া তো আমার হেসছিল না, নখটা মরেছিলাম। পানি পান করার কিছুক্ষণ পরেই অস্বাভাবিক দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করে। এই সুযোগে পুরোপুরি নিয়ন্ত্রণহীন অবস্থায় তাকে একটি অজ্ঞাত আবাসিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মেয়েটির অচেতন অবস্থাকে কাজে লাগিয়ে সজীব মোল্লা তার সাথে অবমাননাকর ঘটনা ঘটায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ও কোথায় গেছে, কি করছে আমার সাথে কিছুই আমি বলতে পারি না। পরে মেয়েটিকে প্রায় অজ্ঞান অবস্থায় থাকায় বাঁচে তুলে মধুখালী পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে পৌঁছানোর পর ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারে তার সাথে কি ঘটেছিল। 3-4 ঘন্টা পরে আমার হুশ আসছে। হালকা হালকা হুশ আসার পরে দেখি আমি বাসার দিক যাইতেছি। বাসের এক বেটা বলতেছে ওর কি হয়েছে, ওই সামনে বলছে ও অসুস্থতা হয়েছে। পরে বাস থেকে মধুখালী যে সময় বাজারে আসলাম, ওই সময় আমাকে ধরে নামাইছে। নামানোর পরে অটোওয়ালার গিটার ভেতরে উঠেছে, গাড়ির ভিতরে শোনার পরে অর্ধেক পথে আইসি আমি বমি করে দিয়েছি। অটোওয়ালার গিটার বমি করে দেওয়ার পরে ওই জায়গায় আবার মাথা ঘুরে পড়ে গেছিলাম। মাথা ঘোরার পরে ওই শ্যামা আমার সাথে যা আমাদের বাড়ির অর্ধেকটা আমার দিয়েছিল, যাওয়ার পরে ওই শ্যামা নামে হয়েছিল। আমার পরে আমাকে অটোওয়ালা গিটার সাথে পাঠাই দিয়েছিল, বাসায় পাঠাই দেওয়ার পর ওই দুটা নিয়ে দিয়েছিল। অটো থেকে নামার পরে আমি মাথা ঘুরে পড়ে গেছিল। পড়া দেখে আমার দাদি আব্বু আইব গেছিল। আইব আসার পরে ধরে কল ফাটে নিয়েছে, ওই সময় মাথা ঘুরে পড়ে গেছিল। পরে দাদিতে বোরকা স্কার্ফ ফেলে দিয়েছিল। দেওয়ার পরে বারান্দায় উঠানোর সময় আবার মাথা ঘুরে পড়ে গেছে। পাশের বাড়িতে ধাবি পুরা চলে গেছে। আমাকে খাদের বাড়ি একটু শুয়েছিল। ওই সময় মাথা ব্যথা গাও যত বিলাট ভাঙতেছিল, আবার মাথা ঘুরতেছিল। মাথা ঘোরার পরে আমরা খানিকক্ষণ শুয়েছিল। পরে সবাই আসে বুঝতে পারলো আমার সাথে এইসব হয়েছে। পরে মেয়েটি পরিবারের কাছে সবকিছু খুলে বলে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমি আবার কাঁদতেছিলাম, সবাই আসে ঝাড় ঢেলে দিতেছিল এইসব। পরে আমাদের বাড়ির পাশে এক ভাড়া পুলিশকে ডাক দিল। ডাকার পরে পুলিশ আমার কাছে সবচেয়ে জিজ্ঞেস করার পরে আমাকে বললো ওকে হাসপাতালে নেওয়ার। প্রথম পটুয়া থানায় নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে
রাত্রির বেলা হাসপাতালে না ভর্তি করলো। ফোনের মাধ্যমে জানতে পারলাম যে মেয়ে ধর্ষণের শিকার হয়ে ফরিদপুর সদর মেডিকেলে ভর্তি আছেন। তথ্য সংবাদের প্রেক্ষিতে আমি আমার মোবাইল ফোন পাঠিয়ে দিই এবং সেখান থেকে একটি অভিযোগ নেওয়ার জন্য বলা হয় এবং অভিযোগ দিলে সেই অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির জানায় আমার সঙ্গে আরেক বান্ধবীও ছিল। সজীব তাকে আগে বাসে তুলে পাঠিয়ে দেয়। আমার বান্ধবীকে ও পাঠায় দিয়েছিল, পাঠাইয়ার পর আমার নিয়ে যে ফরিদপুর আইসে আমাকে বলছে পার্কে একটু নিয়ে আসে। এই পুরো ঘটনার পর এলাকায় নেমে এসেছে নিন্দার ঝড়। এ ধরনের কাজ কেন করলো? মেয়েটাকে নিয়ে চলে যাইতো কি সঙ্গী বানাইতো? ও প্রতারক করে কথার ফাঁদে ফেলাই আমার মেয়েকে আমি গরিব মানুষ, অত্যন্ত গরিব মানুষ মনে করে ক্ষতি করিয়ে দিয়েছে। এখন স্কুলে গেছিল, স্কুলের ওই পথের থেকে স্বাভাবিক মাদ্রাসায় বনমালী। মেয়েটার খুবই অবস্থা খারাপ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেয়ের পারিবারিক অবস্থা কেমন? পারিবারিক অবস্থা খুব খারাপ অবস্থা, দিন আনে দিন খায়, এমন দিন না খাইয়েও যায়। মেয়েটার বাপ জোট মেলে কাজ করে, আর মেয়েটার মা নাই ঘরে, মা মারা গেছে, আজ 41 দিন মা মারা গেছে। প্রেমের সম্পর্কের আড়ালে এমন প্রতারণা ও অমানবিকতা সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আর আমরা এলাকার লোকজন যারা আছি তারা ছেলের গার্জিয়ান বা ছেলেকে উপযুক্ত বিচারের আওতায় নিয়ে যাব আর কি, যাতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ আর কেউ না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আমরা একটা নিরীহ ঘরের মেয়ে, তার সাথে ধরেন এই নিরীহ ছলতায় ধরেন তার সাথে অনৈতিক কার্যকলাপ হয়েছে। আসলে তার মাটা কয়দিন আগে মারা গেছে। বিশ্বাসের সম্পর্ক ভেঙে মানুষ যত নিচে নামতে পারে তার উদাহরণ এই ঘটনা। পরিবারের নজরদারি, বন্ধুত্ব, সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা এবং অপরিচিত পরিবেশে সতর্কতা খুবই জরুরি। আমার ছেলে তো অন্যায় করে থাকে না, আমি তো দেখি নেই, আমি সাথে নাই, আমার স্বামীর সাথে নাই। যদি তারা আমার সাথে মীমাংস হয়ে যদি আমার সাথে কাজ করে তা আমার সব করে দেব। আল্লাহ আপনার কাছে এই বিষয়ে আমি মাপ চাই। মানে মীমাংসা হয়ে যদি তারা আপনাদের সাথে আত্মীয়তা করে আপনাদের কোনো আপত্তি নেই। এক মুহূর্তের অসাবধানতা ভবিষ্যতের উপর ভয়ঙ্কর ছাপ ফেলতে পারে। এমন বিশ্বাসঘাতকের কি শাস্তি হওয়া উচিত কমেন্ট বক্সে মন্তব্য করুন। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। অবক্ষয়ের গল্পের সাথে থাকুন। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।